আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ আর নেই, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। বিডিআর বিদ্রোহের নেপথ্য কুশীলবদের বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন মির্জা ফখরুল। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম নামাজে জানাজা শনিবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে, বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে বাদ-জোহর তাঁকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। কবি হেলাল হাফিজকে নিয়ে চ্যানেল আয়ে বিশেষ অনুষ্ঠান নোনা জলের কাব্য প্রচার হবে শনিবার দুপুর ১টা ২৫। শাকের আদনান জানাচ্ছেন। ৫ দুপুরের নির্জনতা খুন করে দুপুরবেলায় অনন্ত লোকে পাড়ি জমালেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। কয়েক বছর ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোমের টয়লেটে পড়ে মাথায় আঘাত পান হেলাল হাফিজ। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৯৮৬ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন কবি হেলাল হাফিজ। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। লড়াই সংগ্রামে, প্রেমে বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ করেছেন পাঠক হৃদয়ে। নিষিদ্ধ সম্পাদকের মতো অগ্নুৎসব কবিতাও শরীরে রন্ধে রন্ধে আগুন জ্বেলে দেয়। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয়, যে কোনো অন্যায় শোষণে, অবিচারে হেলাল হাফিজের উচ্চারণ বারবারই হয়েছে সরব। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। ২০১২ সালে ওই কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। সবশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলা সাহিত্যে বিরল। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমির পুরস্কার পান। কোন প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে ১৯৪৮ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। ১৯৬৫ সালে নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন হেলাল হাফিজ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হওয়ার পেছনে নেপথ্যের কুশীলব কারা ছিলেন তা বের করতে তখন দায়ের হওয়া হত্যা মামলাটি অধিকতর তদন্তে যাচ্ছে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর নিযুক্ত মামলার নতুন চিফ প্রসিকিউটর চ্যানেল আইকে জানিয়েছেন তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের অনেকেই ওই ঘটনায় জড়িত থাকতে পারেন, যা তদন্তে আরও পরিষ্কার হবে। পরাগ আসিম জানাচ্ছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে হত্যা মামলাটির চূড়ান্ত রায় হয়েছে প্রথমে বিচারিক আদালতে, পরে হাইকোর্টে। ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে মামলাটি।
5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলাটি অধিকতর তদন্তের দাবি উঠেছে নানা মহল থেকে। সেই তদন্তকারী কর্মকর্তা পারপাসলি তিনি একটা দলের পক্ষে কাজ করেছেন, ওই দলের যারা মূল সম্পৃক্ত ব্যক্তি মর্মে তাদেরকে আড়াল করেছেন। নেপথ্য নায়ক কারা ছিলেন, তাদের এই যে বিতর্কিত ভূমিকা কি কি ছিল, যাদের কারণে ওই সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিয়ে একটা প্রলম্বিত সময় দিয়েছেন আসামিদেরকে খুন করা, খুনের পরে লাশ গুম করা, যাদেরকে এখন আসামিভুক্ত করা হয়েছে এরা ধরেন ডিডি হলো সর্বোচ্চ তাদের র্যাঙ্ক। এর বাইরে যারা আছে কলা কৌশলী, যারা এর ভিতরে কলকাঠি নাড়িয়েছেন বা বলা হয় অন্য দেশেরও একটা ইঙ্গিতে ইন্ধনে বা প্ররোচনায় বা তাদের দ্বারা ইন্ডাক্টেড হয়ে নিয়োজিত হয়ে জড়িত ছিলেন, সেই লোকগুলোকে আনা হয় নাই। সঠিক তদন্ত হলে ওই সমস্ত লোক আসবে মরবে, এটা আমরা ওইভাবে তথ্য পাচ্ছি। ওই ঘটনায় জড়িত কেউ যেন বিচারের বাইরে না থাকে, সেজন্যই অধিকতর তদন্তের উদ্যোগ, বলছেন চিফ প্রসিকিউটর। সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা, অন দি ডে তিনি সেখানে যান নাই, কেন যায় নাই, এই প্রশ্নগুলো এসেছে মানুষের কাছে। যদি তিনি কোনো তথ্য সত্যি অবহিত হয়ে থাকেন এবং সেই কারণে না গিয়ে থাকেন, তার দায়িত্বটা ডবল হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বা যারা নেগোশিয়েট করতেছিলেন, কিছু এমপি, কিছু প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, এদের দায়িত্ব অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই, নিশ্চয়ই তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। পিলখানায় বিদ্রোহ ও হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটির এখনো বিচার সম্পন্ন হয়নি, এটিও দ্রুত শেষ করতে চাই প্রসিকিউশন। অ্যাভয়েড করার তো সুযোগ নাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মির্জা ফখরুল বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে, তাকে প্রতিহত করতে সবাইকে সতর্ক ঐক্যবদ্ধ থাকতে হবে। আক্তার হোসেন জানাচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। নেতারা বলেন, সংস্কারের কথা বলে যদি নির্বাচন বিলম্বিত করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ সময় বয়ে আনবে, এতে দেশও ক্ষতিগ্রস্ত হবে। যদি 11ই বা 12ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানীর কাছে, এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানীর কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে হয়েছিল। সংস্কার হচ্ছে একটা চলমান পদ্ধতি। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, আপনারা সংস্কারের প্রস্তাব দেন। আপনারা যা পারবেন না, ভবিষ্যতে জনগণের সরকারের সেটা বাস্তবায়ন করবে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় বলে আসছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কারণ আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরাচার দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবেই। কেউ যদি দেশের ক্ষতি করতে চায়, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরো একবার। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা নমরুদ ফেরাউনের দোসর ছিল। বিকেলে নাটোর সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পরেই ভারতে জ্বালা শুরু হয়েছে। তারা জোর করে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে চায়। কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্যরা।
আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় একটি পোস্ট অফিসে ইসরায়েলি হামলায় 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 50 জন। রয়টার্স জানিয়েছে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পোস্ট অফিসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার জেরে উদ্বাস্তু হওয়া পরিবারগুলো ওই পোস্ট অফিসে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নিহতরা হামাসের যোদ্ধা ছিলেন। মানবিক সহায়তার পণ্য লুটের চেষ্টা করছিলেন তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন নতুন বাজার এবং বড় রপ্তানি আদেশ পাওয়ায় রপ্তানিতে এই প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই নভেম্বর সময়ে দেশে ওষুধ রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে 52.45% বেড়ে $92.58 মিলিয়ন দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নভেম্বরে রপ্তানি হয়েছে $22.73 মিলিয়ন, আগের বছরের একই মাসে যা ছিল $13.14 মিলিয়ন। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী দেশীয় চাহিদার 98% মেটানোর পর ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা এবং লাতিন আমেরিকা সহ অন্তত 151টি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। 4 দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শন করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রাতেই ঢাকা ছেড়েছে ট্রফি। শুক্রবার সফরের শেষ দিনটি বিশেষভাবে বরাদ্দ ছিল জাতীয় পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটার, সাবেক অধিনায়ক, বোর্ড পরিচালক এবং গণমাধ্যম কর্মীদের জন্য। তবে জাতীয় দল দেশের বাইরে থাকায় এবং সিলেটে এনসিএল ও নারী ক্রিকেটাররা রাজশাহীতে লঙ্গার ভার্সনের ম্যাচ খেলতে ব্যস্ত থাকায় ট্রফি দেখতে উপস্থিত হতে পারেননি হোম অফ ক্রিকেটে। অবশ্য কয়েকজন বোর্ড পরিচালকের সাথে সদ্য এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব 19 দলের সদস্য কালাম সিদ্দিকী অলিনও এসেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীতে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফায়ার সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ আর নেই, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। বিডিআর বিদ্রোহের নেপথ্য কুশীলবদের বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।